দাঁড়িয়ে আমি একটু ভারতের স্বার্থটার দিকে একটু কথা বলি। সেটা হচ্ছে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা আমরা শুনছি, নিউজিল্যান্ড করতে চাইছে, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা তো এটাকে সব থেকে বড় ডিল বলছে ভারতের সঙ্গে। তাদের মার্কেটের জিনিসপত্রগুলো আমাদের মার্কেটে সস্তায় বিক্রি হবে, খুব নিঃসন্দেহে একটা বড় বাজার তৈরি হবে, খুব স্বাভাবিক। আমার প্রশ্ন এইখানে, কোথাও গিয়ে মানে আমাদের স্বদেশীয় যারা বিক্রেতারা রয়েছেন, যারা নিজেদের পণ্য বিক্রি করেন, যেমন ধরুন নিউজিল্যান্ডের দুগ্ধজাত পণ্যের ওপর একটা বড় প্রভাব থাকে, তারা আমাদের দেশে হরিয়ানায় কোনো একটা জায়গায় তারা খুব সস্তায় দুগ্ধজাত পণ্য বিক্রি করছেন। হরিয়ানার একজন লোকাল ব্যবসায়ী তিনি এর জন্য মার খাবেন না তো? আমার প্রশ্ন ঠিক এই জায়গাটায়। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি ট্রেড লতে না, আমাদের এখানে যেটাকে বলা হয় অ্যাকিউমুলেশন পয়েন্টার্সগুলো যেগুলো আছে, সেটাকে বিভিন্ন রকমভাবে আস্তে 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 খাপে আনতে হবে। ছোট ব্যবসায়ীদেরকে আস্তে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যে তারা যেন মার না খায়। তার এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে সাপ্লাই চেনটা খুব স্ট্রং বানাতে হবে। সাপ্লাই চেন স্ট্রং বানালে কি হবে, লোকেদের নিজেদের জিনিসপত্র বিক্রি করতে পারবে, লোকেদের জিনিসপত্র অন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। এই সাপ্লাই চেনের যে স্ট্রেংথটা তো সাংঘাতিক। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যেই ছোট ব্যবসায়ীরা, যারা হকাররা নিজেদের দোকান হারিয়েছেন, আগামী দিনে যখন তারা রিহ্যাবিলিটেট হয়ে যাবেন, সেই রিহ্যাবিলিটেট হয়ে যাওয়ার পরে তারা আজকে বুঝতে পারবেন যে তাদের ব্যবসা করাটা কতটা সহজ হয়ে দাঁড়াচ্ছে। কারণ বিভিন্ন কটেজ মার্কেট হতে পারে, বিভিন্ন মার্কেট দিল্লিতেই আছে, আমাদের বিভিন্ন রকম মার্কেট প্লেস আছে, মানুষ যাচ্ছে, কিনছে, করছে, কিন্তু সেটা কখনোই পাবলিক রোড বা সিভিল রোডকে আটকে নয়। এবং আমি বারবার বলছি, ঔদ্ধত্য কোনোদিন একটা উন্নতির একটা প্রক্রিয়ার মাধ্যম হতে পারে না। ইটস এ ভেরি লং টার্ম এফেক্ট। তো এটা আমার ধারণা, সময় সব জিনিসের জন্য দিতে হবে। রাষ্ট্র গঠন কখনো একটা এরকম তুলি মেরে হয় না, রাষ্ট্র গঠন করতে সময় লাগবে, সময়টা দিতে হবে, এবং সেইটাই দরকার। আমেরিকার শান্তি চুক্তির যে একটা বার্তা দেওয়া, শান্তি চুক্তি একটা সেখানে খেলা হলো, তারপর সেই শান্তি চুক্তি মন মতো হলো না বলে আবার ইরানে অ্যাটাক করা হলো। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমাকে হিট লিস্টে রেখেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এই রকম একটা আতঙ্ক তৈরি করে আবার আক্রমণ করা। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সহকর্মী কথাটা ইউজ করে খুব ভালো করেছো, একটা লাইন দিয়েছো খুব ভালো। লাইনটা এরকম, সেটা হচ্ছে, তুমি তোমার সহকর্মীদের বিশ্বাস করতে পারো, ট্রাম্প পারছে না। ট্রাম্প পারছে না বিশ্বাস করতে, এবং ট্রাম্প সেটা বিশ্বাস করতে পারছে না, তার জন্য দায়ী করছে অন্য একটা কোম্পানির কোনো একটা এমপ্লয়িকে, সেটা হচ্ছে মোজাদকে। মোজাদ বলেছে তার প্রাণটা সংশয়ের মধ্যে আছে। ট্রাম্প কিন্তু একবারের জন্য কনফিডেন্টলি বলতে পারছে না যে তার প্রাণটা নেওয়ার পিছনে কার হাত আছে। সেটা কি তার কোনো সহকর্মীর হাত নেই? তো তার কারণ হচ্ছে, কোথাও গিয়ে আমেরিকান কংগ্রেসের স্টেটমেন্টগুলো খুব একটা খাপ খাচ্ছে না। আচ্ছা, এরকম নয় তো যে আমেরিকান কংগ্রেস যে স্টেটমেন্টগুলো করছে, সেই স্টেটমেন্টগুলোতে আমেরিকান কংগ্রেসও ট্রাম্পকে অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস পছন্দ করছে না। দ্বিতীয় জিনিস, ট্রাম্প হ্যাজ ফেলড মিজারেবলি। এই সত্যি কথাটাকে আমরা কেন যে বুঝতে চাইছি না, সেটাই আমরা বুঝতে পারছি না। কেন ট্রাম্প এতগুলো ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করছে, অ্যান্ড কেন ট্রাম্প এতগুলো ভাবে ফেল করছে? পয়েন্টটা বুঝতে হবে, পয়েন্টটা বোঝার প্রয়োজনীয়তা আছে, এবং সেটা হচ্ছে খুব সেন্সিটিভলি, সিরিয়াসলি যেটা বুঝতে হবে, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প আজকের ডেটে দাঁড়িয়ে, ডোনাল্ড ট্রাম্প যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেই ঘটনাগুলো ডোনাল্ড ট্রাম্প নিজে জাস্টিফাই করতে পারছে না। যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেই ঘটনাগুলো কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো রকম কোনো আইডিওলজি বা পলিসিকে জাস্টিফাই করতে পারছে না। প্রথমে গেল ধরুন ভেনেজুয়েলা, ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান গভর্নমেন্ট কেন অ্যাটাক করেছিল? ভেনেজুয়েলা অ্যাটাক করেছিল সেখানে নার্কো ছিল বলে। আজকে ডেটে দাঁড়িয়ে একটা নার্কোরও কোনো এভিডেন্সিয়াল রিপোর্ট পাওয়া যায়নি। তাহলে সেই নার্কো কোথায় গেল? দ্বিতীয় জিনিস হচ্ছে, এখানে যখন ইরানকে অ্যাটাক করা শুরু করা হলো, তখন হোয়াট ওয়াজ দ্য ব্লু লাইন? যে ইরানের মধ্যে নিউক্লিয়ার প্র্যাকটিস চলে। কোথায় সেই নিউক্লিয়ার প্র্যাকটিস? সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে ডিএনআই, সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে সিআইএ, সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে এফবিআই। তাহলে ট্রাম্প কার কথায় কাজ করছে? মানে আমরা শুনেছিলাম যে ওনার মানে তুলসী গ্যাবার্ড, ওনার দেশেরই তিনি যাকে পছন্দ করে, যিনি ইন্টেলিজেন্স চিফ করেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে ইরানে এই রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওরা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে। কারেক্ট।
নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, নিউক্লিয়ার কোনো প্র্যাকটিস চলছে, দে নোবডি নোজ। এর তো কোনো এভিডেন্সই দিতে পারেনি। সব থেকে হাস্যকর কথা হচ্ছে, দেখুন সরকার এখানের হোক, বেলারুসের হোক, কিংবা আমেরিকার হোক, সব জায়গায় ডকুমেন্টেড ওয়েতে কাজ করে। গভর্নমেন্টে না, আপনি যদি একটা পেপার ওয়েটও কেনেন, সেই পেপার ওয়েট আপনি উইদাউট পেপার ওয়ার্ক কিনতে পারবেন না। গট মাই পয়েন্ট? তো আজকের ডেটে দাঁড়িয়ে যখন সুন্দর কথাটা বললেন, পেপার ওয়েট কেনার জন্য পেপার ওয়ার্ক দরকার, একটা কাগজ না লিখলে কোনোভাবে সেই কাগজ যেতে পারে না, যাওয়া সম্ভব নয়। সেখানে আজকের ডেটে যখন যদি কেউ মনে করে যে কোনো না কোনোভাবে, কোনো না কোনো পেপার ওয়ার্ক ছাড়াই এত কিছু ঘটছে, এটা একদম বেকার বাজে কথা। তার কারণটা হলো, পেপার ওয়ার্ক যে লেভেলের পেপার ওয়ার্ক আসছে বা হওয়ার কথা, সেই লেভেলের কোনো পেপার ওয়ার্কই নেই। আমেরিকান গভর্নমেন্ট একটা দাবি করেছে যার কোনো এভিডেন্সিয়াল এক্সিস্টেন্সই নেই, তাহলে কি করে বলছে? বেশ, আমি এই জায়গা থেকেই যখন এই আলোচনা এই মুহূর্তে আমরা জারি রেখেছি, এই জায়গা থেকেই আমাদের পরবর্তী পর্বের আলোচনায় আসবো। সেটা হচ্ছে গিয়ে যে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা বেজে গিয়েছে, আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, তাহলে অন্যান্য যে দেশগুলো যারা যুদ্ধ চাইছে না, আমেরিকার সহযোগী দেশগুলো, যারা পার্টনার যে দেশগুলো যারা এরকম যুদ্ধ চাইছে না, তাদের পরিস্থিতি কি হবে? যারা মিডল ইস্টের তেলের ওপর বা অন্যান্য খনিজ বিভিন্ন সম্পদের উপর নির্ভরশীল, তারা কি বলছে? এবারে যে জায়গা থেকে আমরা আলোচনায় আসবো, মানে যেটা সুভাষিস বাবু বলছিলেন, ঠিক সেই জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করব। সুভাষিস বাবু, যেটা আপনি বলছিলেন যে আমেরিকা তো নিজেদের যা যা করণীয় সেগুলো করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্পের যে মানে কার্যকাল, সেই কার্যকাল নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। যাই হোক, সেটা তো আগামী কয়েক মাসের মধ্যে আরো স্পষ্ট হবে। আমার এখান থেকে একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে ধরুন আমাদের দেশের কথাই ধরে নিই, ভারতের মতন দেশ মিডল ইস্টের যে তেল রয়েছে সেই তেলের ওপর ভীষণ রকমভাবে নির্ভরশীল, এবং এই জায়গায় দাঁড়িয়ে আলোচনা করতেই হয়, কারণ এখন ভারত ইথানলকে কিভাবে কাজে লাগানো যায়, ইথানলকে কিভাবে, মানে যেটা আমাদের হাতে আছে, আমরা যে শক্তিটা বা যে এনার্জিটা আমরা তৈরি করতে পারি বা যেটা আমাদের হাতে আছে, সেইটার উপর জোর দিচ্ছে। খুব স্বাভাবিক একটা বিষয় আমি এখানে দর্শকদের বলে রাখি, যদি আপনার এলাকায় চালের দোকানে চাল শেষ হয়ে যায়, তাহলে তার সাবস্টিটিউট হিসেবে আপনারা আটা ব্যবহার করবেন। এবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের যখন তেলের মানে এই রকম সংসাধন নেই, তেলের জন্য অন্যান্য দেশের ওপর, মিডল ইস্টের দেশগুলোর ওপর আমাদের নির্ভর করতে হয়, তখন আমাদেরকে অন্য পন্থা ব্যবহার করতে হবে। আমি ঠিক এই জায়গাতেই জানতে চাই যে ভারত মানে যে কোনো দেশকেই যদি এবার তারা যদি সাবস্টিটিউট কিছু না ভাবে, তাহলে তাদেরকে তো মহা বিপদে পড়তে হতে পারে। ভারতের অবস্থানটা কি হবে সেটা দিয়ে যদি আমরা শুরু করি এরপরে।